মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। বিদ্রোহী ও স্বতন্ত্র চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। অন্তর্কোন্দল পাল্টে দিতে পারে ভোটের হিসাব নিকাশ। রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থার পরিবর্তন হয়নি, মন্তব্য দলের আমিরের। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, শব্দযন্ত্রে ভোটের গানে উচ্চকিত পরিবেশ। প্রার্থীরা ছুটছেন বিরামহীন, অঙ্ক মেলাচ্ছেন ভোটাররা। নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো শঙ্কা নেই, বললেন কমিশনার মাসুদ। রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সিনিয়র অফিসারবৃন্দ, 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। ভবিষ্যতে যাতে কখনোই এ ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশমালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি, আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে। পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি, সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকেই আশ্বস্ত হতে পারেননি, কিছু কথা হয়তো রেখে দিয়েছি আমি। তবে পরিশেষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল,
ওয়ান র্যাঙ্ক ওয়ান পে নীতি। দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবে তারা। নির্বাচনী সভায় এমন কথাই বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করাই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠক্ষেত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 12:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। ৭১ এবং ২৪-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন, এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। এরপর দুপুরে নীলফামারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ দেন নানা প্রতিশ্রুতি। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব। এরপর তারেক রহমান যান দিনাজপুরে, কথা বলেন নির্বাচনী জনসভায়। দিনাজপুরের সন্তান হিসেবে বেগম খালেদা জিয়ার হার না মানা এক আপসহীন সংগ্রামী জীবনের ইতিকথা তুলে ধরেন। এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। বিএনপি চেয়ারম্যান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিভেদ নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে দেশ ও জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার সমর্থন চান তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, দিনাজপুর। দলীয় প্রার্থীর দুর্বলতা আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। ডিবিসির অনুসন্ধানে জানা গেছে, এসব আসনে বিদ্রোহীদের কাছে পরাজয়ের শঙ্কা আছে বিএনপি জোট প্রার্থীদের। আবার কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জয়ের মালা যেতে পারে জামায়াত প্রার্থীর গলায়। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকলেও সবাই জয়ের বিষয়ে আশাবাদী। জরিপ ও মাঠের তথ্য বলছে অন্তত ৮৭টি আসনে বড় জয় পাবে বিএনপি জোট। আর এনসিপির ২টি আসন নিয়ে জামায়াতের জয়ী হবার নিশ্চিত সম্ভাবনা ১৩টি আসনে। জাতীয় পার্টি এগিয়ে ২টি আসনে, আর বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য করতে হবে লড়াই। এর মধ্যে অন্তত ৭০টি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী।
নির্বাচনের আগে দেখবেন অনেকেই ঘোষণা দিয়ে তারা অমুক প্রার্থীর পক্ষে কাজ করছে, এটা আমাদের নির্বাচনের কমন। এভাবে কিছুটা মিনিমাইজ হবে, হয়তো 30-35টা 40টা সিটে 20-25টা এমনি দলের নিয়ন্ত্রণের কারণে হয়তো ক্লোজ হয়ে যাবে, আর 20টার দিকে দেখা যাবে যে তারা কম্পিটিশন করেই যাবে এবং তারা চেষ্টা করবে বিজয়ী হয়ে আসার জন্য। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ের জুনায়েদ আল হাবিব। জনমত জরিপ বলছে এ আসনে জনপ্রিয়তায় এগিয়ে রুমিন ফারহানা। আর ঢাকা 12 আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবই এগিয়ে। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের জনপ্রিয়তাও সমান। আগামী নির্বাচনে আমার কাছে কেন জানে মনে হয় একটা ভালো সংখ্যকেই 30-35টা 40টা লোক থাকবে যারা স্বতন্ত্র আসন থেকে বিজয়ী হয়ে আসছে। এরা কিন্তু একটা ডিটারমিনেন্ট হয়ে দাঁড়াবেন। স্বতন্ত্র বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে বিএনপি জোটকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দিনাজপুর 2, 5, কুড়িগ্রাম 4, গাইবান্ধা 5, নওগাঁ 1, 3, 6, নাটোর 1, 3, পাবনা 3, 4, কুষ্টিয়া 1, ঝিনাইদহ 4, যশোর 5, নড়াইল 2, বাগেরহাট 1, 4, সাতক্ষীরা 3, বরিশাল 1, পিরোজপুর 2, টাঙ্গাইল 3, 4, 5, 8, শেরপুর 1, ময়মনসিংহ 1, 2, 3, 7, 9, 10, 11, নেত্রকোনা 3, কিশোরগঞ্জ 1, 4, 5, মানিকগঞ্জ 3, মুন্সিগঞ্জ 1, 3, নরসিংদী 3, 5, নারায়ণগঞ্জ 2, 3, 4, 5, রাজবাড়ী 2, ফরিদপুর 1, 5, গোপালগঞ্জ 1, 2, মাদারীপুর 1, 2, সুনামগঞ্জ 3, 4, সিলেট 5, 6, মৌলভীবাজার 1, 2, 4, ব্রাহ্মণবাড়িয়া 1, 5, কুমিল্লা 2, 7, 9, 10, চাঁদপুর 4, নোয়াখালী 2, 6, চট্টগ্রাম 16, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেবে না জামায়াত ইসলামী। কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা বদলায়নি বলে মন্তব্য করেন জামায়াত আমির। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ শনিবার বেলা 3টার কিছু পর কর্মী সমর্থকে পরিপূর্ণ এ মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 54 বছর জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ। ক্ষমতায় গেলে 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেয়া হবে না। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এটা আল্লাহ ভালো জানেন। কে হবেন না হবেন, যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। আন্তর্জাতিক বিমানবন্দর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জামায়াত আমির। সে এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এর আগে দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন হবে সবার জন্য সমান। দিনের শুরুতে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জনসভায় আমির বলেন, রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা চলবে না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন, এগুলা তারা করে। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন
তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবে বলেও জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। একটি নির্দিষ্ট দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নানা শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এদিকে গণসংযোগের পাশাপাশি ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচনী প্রচারণা আর মানবিক সহায়তা দুই কার্যক্রমেই সরব বিএনপি। রাজধানীর গুলশানে সড়কে সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ আর কুশল বিনিময়। এভাবেই ঢাকা 17 আসনে ধানের শীর্ষে প্রার্থী বাবা তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন কন্যা জাইমা রহমান। পথচারী থেকে দোকানি, রিকশা চালক থেকে অফিসগামী সবার সঙ্গেই কথা বলেন তিনি। এই সময় নিজেকে তারেক রহমানের কন্যা পরিচয়ও দেন জাইমা। গণসংযোগ চলাকালে উৎসুক মানুষের জটলার পাশাপাশি জাইমার সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেননি অনেকে। অন্যদিকে রাজধানীর ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত 6টি পরিবারের সদস্যদের মাঝে উপহার, আর্থিক সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি ওষুধও তুলে দেন তিনি। মা মেয়ের এমন প্রচারণায় ঢাকা 17 আসনে ভিন্ন এক পরিবেশ তৈরি হচ্ছে ভোটের মাঠে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের বাকি আর মাত্র 5 দিন, তাই নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলছেন নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে। নানা প্রতিশ্রুতি স্লোগান নিয়ে ভোটারের মন জয়ের সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যশোর শহরের ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত দলটির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না, সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনে প্রচারণা চালান। অভিযোগ করেন কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, লুকিয়ে ছিল, তাদেরকে বাইরে আনা হচ্ছে। ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। শনিবার ছুটির দিনে বগুড়া 6 আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিরামহীন প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরাও। সিলেট 3 আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই অপপ্রচার চালাচ্ছে। এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে এটা পাহারা দিতে হবে এবং ষড়যন্ত্রকারী যাতে ইলেকশন নস্যাৎ না করতে পারে। কক্সবাজারের নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেন, সব ধর্মবর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোট চাওয়ার পাশাপাশি রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। লেখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং এর কোনো শঙ্কা নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শনিবার বিকালে রংপুর সার্কিট হাউসে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আব্দুর রহমান এল বলেন, ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। না, আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। যে আমাদের সকল রিটার্নিং অফিসার, স্ট্যান্ড রিটার্নিং অফিসার নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী সবাই এখন কমিটেড, জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 274, লক্ষ্মীপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শাহাদাত হোসেন সেলিম। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেমন দেখছেন নির্বাচনের হাওয়া, লড়াই কেমন জমবে? আমাদের এখানে নির্বাচনের হাওয়াটা এই শীতের মধ্যে বেশ উত্তপ্ত। মোটামুটি আমরা দিবানিশি কাজ করে যাচ্ছি। নির্বাচনী সভায় বা নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনি অথবা আপনার দলের নেতাকর্মীরা কোথাও কোনো বাধার মুখে পড়ছেন কিনা? না, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমাদের নেতারা বা আমাদের কর্মীরা কোথাও কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। আপনি শুধু স্থানীয় নেতা না, আপনি বিএনপির বড় মাপের নেতা, এই জন্য আপনার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। যদি নির্বাচিত হন তাহলে আপনার মাস্টার প্ল্যান কি? গত 17 বছর এখানে কোনো উন্নয়ন হয়নি, সামান্যতম উন্নয়ন হয়নি। আপনারাও দেখেছেন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমাদের প্রধান এবং একমাত্র চাহিদা মানুষজনের যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, রাস্তাঘাটের উন্নতি করা। আমরা রাস্তাঘাটের উন্নতি করার পাশাপাশি স্বাস্থ্যসেবাটাকে একটা তত গুরুত্ব দেব এবং এখান থেকে ধরেন সন্ত্রাস, মাদক ইত্যাদি বিষয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করব। আপনি সন্ত্রাস এবং মাদকের কথা বলছিলেন, সন্ত্রাস এবং মাদকের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে এবং আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে তাদের বিষয়ে আপনার কি অবস্থান হবে? দেখুন, আমি প্রত্যেকটা সবাই বলছি মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব এবং মাদকের শিকড়টাকে আমি উপড়ে ফেলবো জনগণকে সব পক্ষে নিয়ে। এবং সন্ত্রাস, চাঁদাবাজি আমি অত্যন্ত ঘৃণা করি এবং সন্ত্রাসীদের কোনো স্থান আমাদের দলে হবে না। ভবিষ্যতে আমাদের দল যদি ক্ষমতায় আসে সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করা হবে, চাঁদাবাজি দমন করা হবে। অন্য ধর্মের মানুষের প্রতি এবং পিছিয়ে পড়া নারী সমাজের প্রতি আপনার পরিকল্পনা কি এবং বার্তা কি? দেখুন, অন্য ধর্মের প্রতি আমরা তো একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, যে কারণে কোনো ধর্মের পরিচয় আমাদের কাছে বড় কথা নয়। আমরা সবাই একসাথে মিলেই আমরা দেশটাকে গড়তে চাই। আর পিছিয়ে পড়া নারীদের ব্যাপারে আমার একটা স্বপ্ন আছে। আমি নারীদের জন্য এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার আমার একান্ত ইচ্ছা আছে এবং আমি সেই প্রচেষ্টা চালানো দিয়ে যাব। কারিগরি শিক্ষা, তারপর নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট করা, নারীদের শিক্ষার হারকে আরও প্রসারিত করা, নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা, এগুলো নিয়ে আমার চিন্তা আছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা। আপনি সেবার কথা আপনি নিজেও বলছিলেন, এই আমলাতান্ত্রিক জটিলতা কি আপনি ভাঙতে পারবেন? এটা আমলাতান্ত্রিক জটিলতা তাদের জন্য যারা আমলাতন্ত্রকে ভয় পায় অথবা তাদেরকে ভাঙতে সাহস পায় না। ইনশাল্লাহ কোনো আমলা অন্তত আমার কাজে কোনো রকম বাধা দিতে পারবে না। আমি জানি আমার কাজটা কিভাবে আদায় করতে হয়। সেক্ষেত্রে আমলাতন্ত্রের কোনো বাধাকে আমি পরোয়া করব না এবং আমলাতন্ত্রের বাধাকে উপরে ফেলে আমি জনগণের সেবা জনগণের কাছে নিয়ে আসব। এই যে এখন নির্বাচনী প্রচারণা চলছে, এইটা 12 তারিখ নির্বাচন পর্যন্ত আপনার দলের নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য বলবো। ইতিমধ্যে বেহেশতের কথা বলে নারীদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে, তারা প্রচণ্ড নারী বিদ্বেষী এবং নারীরা তাদের হাতে সবচেয়ে অনিরাপদ, এই কথাগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছি এবং আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। যেহেতু নির্বাচনের মাঠ, হার জিত থাকতেই পারে, যদি কোনো কারণে পরাজিত হন তাহলে মানুষের উন্নয়নে কিভাবে কাজ করবেন? দেখুন, এখানে যে অবস্থা এবং যে সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। অনেক বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব। আর জয় পরাজয় আছে, কিন্তু আমি গত 50 বছর ধরে মানুষের জন্য রাজনীতি করে আসছি, আমার রাজনীতি চলমান থাকবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকালও থাকবে লক্ষ্মীপুর জেলায় এবং নতুন কোনো প্রার্থী নিয়ে আগামীকাল 10টার সংবাদে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।
জীবনের চরম দুঃসময়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের নাম পরিচয় গোপন করে অকাতরে সাহায্য করা এই মানুষটি তারেক রহমান। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক এক রাজনীতিবিদের অসাধারণ জীবনের গল্পই ফুটে উঠেছে সবার আগে হাসিমুখ নামের প্রামাণ্যচিত্রে। বিএনপি চেয়ারম্যানের মানবিক দৃষ্টিভঙ্গি রাজনীতিবিদ সহ সমাজের সব শ্রেণীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মত দেন রাজনীতিবিদরা। কারো প্রতিভা আছে কিন্তু এগিয়ে নেবার কেউ নেই। কেউ বা রাজনৈতিক সহিংসতায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিকে হারিয়ে ঘোর দুর্যোগে অসহায় ওইসব মানুষের জীবনেই আশার আলো হয়ে ধরা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। জীবনের সুসময় নয়, ১/১১ সরকারের রোশানলে যখন কারাগারে, জীবনের সেই চরম দুঃসময়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। পুরুষদের জন্য কিছু সোয়েটার এবং মহিলাদের জন্য কিছু শল তুমি একটু আমাকে এনে দাও, জেল অথরিটি ওনাদের কাছে তুমি পৌঁছে দাও, আমি ওনাদের সাথে কথা বলবো। শুধু মানুষই নয়, শহরের পথে পথে থাকা অসহায় কুকুর বিড়ালগুলো তার মানবিক সাহায্যে ফিরে পায় বেঁচে থাকার আনন্দ। তখনও জানতাম না যে উনি আসলে কে বা কার পক্ষ থেকে উনি ডোনেশনটা দিচ্ছেন। 17-18 বছর ওনারা আমার সঙ্গে আমার পাশে আছে। আমি তো বাবার মতো দায়িত্ব এতদিন আমাদের পালন করে এসেছি। দলীয় দৃষ্টিভঙ্গি নয়, ব্যক্তির সামর্থ্যের ঘাটতি ছিল সাহায্য পাবার মূল শর্ত। আমাদের তো রিসোর্স অল্প রিসোর্সের মধ্যে যেহেতু আমরা দিব, তো সেই জন্য আসলে সে ডিজার্ভ করে কিনা সেই সাপোর্টটা, ওটা আমরা চেক করতাম ভালো করে। রাজধানীর মহাখালীর এসকে টাওয়ার স্টার সিনেপ্লেক্সে সৈয়দ জুবায়ের আহমেদ নির্মিত প্রামাণ্যচিত্রে উঠে আসে ভিন্ন এক তারেক রহমানের মানবিক জীবনের গল্প। এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তিনি চেষ্টা করেছেন একজন মানুষ হিসাবে, একজন যথার্থই রাজনীতিবিদ হিসাবে, দেশকে ভালোবাসা একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তিনি তার কাজ করে গেছেন। নির্মাতা জানান, প্রচার বিমুখ বিএনপি চেয়ারম্যানকে এই প্রামাণ্যচিত্রের জন্য রাজি করানো ছিল বড় চ্যালেঞ্জ। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ওনাকে রাজি করানো, বিষয়টা নিয়ে কথা একটা তথ্যচিত্র নির্মাণ করা। সেই চ্যালেঞ্জটা আমি জানি না কতটুকু পার করতে পেরেছি, তবে এই হাজারো গল্পের ভিতরে আমরা গুটি কয়েক গল্প নিয়ে আসলে এই তথ্যচিত্রটি নির্মাণ করেছি। তারেক রহমানের মানবিক দৃষ্টিভঙ্গি রাজনীতিবিদ এবং ব্যবসা সফল ব্যক্তিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে, এমনটাই সবার প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে চীন। পাশাপাশি অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে দেশটি। শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত ইউএন কনফারেন্স অন ডিসআর্মামেন্টে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল বলে মন্তব্য ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। এর একদিন পর চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। জেনেভায় অনুষ্ঠিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি থমাস ডিনানো এই অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, চীন কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে 2020 সালের 22 জুন একটি। এসব পরীক্ষা গোপন রাখতে চীন সামরিক বাহিনী বিস্ফোরণের ভূকম্পন আড়াল করার কৌশল ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, চীন কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে, যার মধ্যে 2020 সালের 22 জুন একটি। এসব পরীক্ষা গোপন রাখতে বিস্ফোরণের ভূকম্পন আড়াল করার কৌশল ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সরাসরি নাকচ করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেং ইউ জানান, চীন নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে এবং কেবল আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশলেই বিশ্বাসী। এই অভিযোগ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের কার্যকারিতা শেষ হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে। তবে চীন ইতোমধ্যে জানিয়েছে এ পর্যায়ে তারা নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেবে না। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।